আমি আপনাদেরকে শুরুতে বলেছি যারা সে গবেষণা করেছে তাদের অ্যানালাইসিস হলো, যদি এরকম একটি ঘটনার বর্ণনায় মূল ঘটনাকালীন সময় মানে মাঝখানে ঘটনাকালীন সময় যদি 50% হয় আর বাকি দুটোর যদি যোগফল যদি 50 হয়, তাহলে তারা বলতে চায় এটি সত্যের নির্দেশক, এটা আমাদের ব্যালেন্স স্টেটমেন্ট। কিন্তু আপনি যদি দেখেন যে পূর্বকালীন আর পরবর্তী অংশের বর্ণনা বেশি আছে আর মূল ঘটনাকালীন অংশের বর্ণনা কম, তাহলে বুঝতে হবে এটা ইমব্যালেন্স স্টেটমেন্ট। তো গবেষকরা বলে যদি এটা ইমব্যালেন্স স্টেটমেন্ট হয় তাহলে সেটি মিথ্যার নির্দেশক। সরি, এবার এবার একটি ইন্টারেস্টিং বিষয় বলি। আমাদের 5টা ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা। এগুলো দিয়ে আমরা কী করি? খুব সিম্পল, দেখি, শুনি, গন্ধ নেই, স্পর্শ অনুভব করি, স্বাদ পাই। এগুলো হচ্ছে বলা হয়ে থাকে। গবেষকরা গবেষণা করে দেখছে যে লোক সত্য কথা বলে তার ঘটনার বর্ণনায় এই 5টা ইন্দ্রিয় ব্যবহার করে সেই ঘটনার সে বিস্তারিত বর্ণনা দিতে পারে। যেমন ধরেন, একটি আমাদের ব্রেইনের দুটো অংশ আছে, একটা হচ্ছে লেফট ব্রেইন, একটা হচ্ছে রাইট ব্রেইন। তো লেফট ব্রেইন হচ্ছে যুক্তিশীল আচরণ করে, সত্যকে তুলে ধরে, এখানে বাস্তবতা প্রাধান্য বিস্তার করে। এই লেফট ব্রেইনটা হচ্ছে পরিকল্পিত এবং অর্ডারলি। লেফট ব্রেইন হচ্ছে ম্যাথ এবং সায়েন্স মাইন্ডেড। লেফট ব্রেইন নন ফিকশন বা কল্পনাকে, বাস্তবতাকে বেশি, কল্পনাকে নয় বাস্তবতাকে বেশি পছন্দ করে। এর বিপরীতে রাইট ব্রেইন হচ্ছে ইমোশনাল আচরণ করে, এটি আর্ট এবং ক্রিয়েটিভিটিকে গুরুত্ব দেয় বেশি। রাইট ব্রেইনে আপনার কল্পনা প্রাধান্য বিস্তার করে এবং অকেশনালি অ্যাবসেন্ট মাইন্ডেড থাকে। এবং রাইট ব্রেইনটা হচ্ছে ফিকশন বা কল্পনাকে পছন্দ করে। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়টা হচ্ছে যে রাইট ব্রেইন আপনার ক্রিয়েটিভ স্টোরি টেলিংকে এনজয় করে, অর্থাৎ মিথ্যা বলতে সাহায্য করে। এবার চলে যাই এই জায়গায়। দেখুন, এই বিষয়টার সঙ্গে কীভাবে মিলাবেন। একজন ব্যক্তি যখন কোনো একটি খারাপ ঘটনার শিকার হয়, তখন এই 5টা ইন্দ্রিয়ের মাধ্যমে তার এই লেফট ব্রেইনে ঘটনাটি সঞ্চিত হয়। সে যখন বলতে থাকে তখন সে তার লেফট ব্রেইন ইউজ করেই ঘটনাটির বর্ণনা দেয়। যেমন ধরুন, একটা এক্সাম্পল দিই, যে একটি মেয়ে, মনে করেন যে 15-16 বছর, সে খারাপ ঘটনার শিকার হয়েছে, ধর্ষণের শিকার হয়েছে। সেই মেয়েটির বাবা থানায় গিয়েছে, বলতেছে, ঘটনার বর্ণনা দিচ্ছে। যদি সে সত্য সত্য এরকম বাজে ঘটনার শিকার হয়ে থাকে, তাহলে সে বলবে যে ওই লোকটার বয়স ছিল 35-36, হলুদ রঙের গেঞ্জি ছিল, নীল রঙের একটি লুঙ্গি ছিল। তার মানে হলো, আপনি যদি তার এই বাক্যগুলো অ্যানালাইসিস করেন তাহলে আপনি অনুভব করবেন যে সে তার চক্ষু ব্যবহার করে ঘটনার বর্ণনা দিচ্ছে। সেই মেয়েটি যদি বলতে থাকে, ওই ওই লোকটা আমাকে বলল যে আমি যদি ইয়ে না করি, রাজি না হই, তাহলে আমাকে ছুরি দিয়ে জবাই করে মেরে ফেলবে। এই কথাটা যে বলছে, সেটি বলার জন্য খেয়াল করে দেখুন, তার কান মানে যা শুনেছে এই কানের মাধ্যমেই তার ব্রেইনে গিয়েছে, ওটাই সে বলতেছে। সেই মেয়েটি যদি বলে ওই লোকটার মুখ থেকে খুব বাজে গন্ধ বের হচ্ছিল, গা থেকে বাজে গন্ধ বের হচ্ছিল, তার মানে হলো ওই সময়কার নাসিকার মাধ্যমে যে সে ব্যাড স্মেল নিয়েছে, সেটি তার ব্রেইনে সঞ্চিত হয়ে গেছে। সে যদি বলে যে আমার পেটে এত জোরে ছুরি দিয়া একটা চাপ দিল, মনে হলো যে আমার এটা কেটে যাচ্ছে, আমার স্কিনটা কেটে যাচ্ছে, তার মানে সে কতটুকু মানে ব্যথা পাচ্ছিল সেটির একটি বর্ণনা দিচ্ছে। তো এইভাবে যখন কেউ কোনো খারাপ ঘটনার শিকার হয়, আপনি নিশ্চিত থাকুন তার এই চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বার মাধ্যমে তার লেফট ব্রেইনে সেটি সঞ্চিত হয় এবং এটি তার জীবনের শেষ দিন পর্যন্ত মনে থাকে। এই ঘটনা সে যতজনের কাছে বলবে এর কোনো চেঞ্জ করবে না। আর মিথ্যাবাদী লোকের ক্ষেত্রে দেখা যায় সে এই 5টা ইন্দ্রিয় ব্যবহার করে ঘটনার বিস্তারিত বর্ণনা দিতে পারে না। আপনারা যখন কারো ঘটনা বর্ণনা শুনবেন, তখন আরেকটা বিষয় খেয়াল করবেন যে ঘটনার বর্ণনায় স্থান, বস্তু বা অবস্থানের বর্ণনা আছে কিনা। যেমন ধরেন, এখানে দুটো বাক্য আছে, এটি ছুরির মতো মনে হলো। আরেকজন বলতেছে, একটি ছুরি আমার সামনে ঘষাচ্ছিল, ছুরিটির হাতল ব্ল্যাক টেপ দিয়ে মোড়ানো ছিল, ছুরিটি দিয়ে যখন আমার পিঠে ঠেক দিল তখন মনে হলো ছুরিটি বোতা।
অর্থাৎ উপরের বাক্যটি যদি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন ওইটাতে বিস্তারিত বর্ণনা নেই। নর্মালি লোকে যখন মিথ্যা বলে তখন কোনো স্থান, বস্তু বা অবস্থানের বিস্তারিত বর্ণনা দিতে পারে না। যখন সে তার লেফট ব্রেইন, ওই যে আগেরটা যাচ্ছি, লেফট ব্রেইন ইউজ করে, তখন সে তার ঘটনার বর্ণনায় স্থান, বস্তু এবং অবস্থানের বর্ণনা দিতে পারে। এবার আরেকটা বিষয় লক্ষণীয়, যে যে লোক কোনো ঘটনায় সত্যই কোনো ভয়াবহ খারাপ ঘটনার শিকার হয়, সে যখন সেই ঘটনার বর্ণনা দেয় তখন ঘটনার বর্ণনায় আবেগ অনুভূতি থাকে। আর যে কিনা মিথ্যা বলে তার ঘটনার বর্ণনায় ভয়, রাগ, কম্পন, চিৎকার, কান্না, এগুলা আবেগগুলো থাকে না। যেমন একটা এক্সাম্পল দিই, এক ভদ্র মহিলা, তিনি অ্যাসিড নিক্ষেপের শিকার। অনেক আগে এটি হয়েছিল, আমি রাজশাহী জেলার এসপি ছিলাম 2012 সালে, তখন শুনেছিলাম। তো ওনার বক্তব্যটা শুনে আমার একটু সন্দেহ হয়, পরে আরও ডিটেইল ইনকোয়ারি করি। তো ওনার ঘটনা বর্ণনার সময় দেখলাম যে তিনি যা বলছেন এটাতে কোনো ইমোশন বা আবেগ অনুভূতি নেই। কীভাবে দেখুন, তিনি বলছেন, আমার নাম সালেহা খাতুন, গত রোববার রাতে আমার ঘরে শুয়েছিলাম। আমার স্বামী তার চাচাতো ভাইয়ের ঘরে ছিলেন। তার ফিরতে দেরি হতে দেখে আমি রাত 11টা, সাড়ে 11টার দিকে ওই ঘরের দিকে রওনা করি। ঘর হতে বের হওয়া মাত্র দুজন লোক আমার দিকে হেঁটে আসে এবং আমাকে কী যেন ছড়ে মারে। আমার কাঁধে ও পিঠে লাগে। ওই দুজন গোলাল ও শরীর বলে চিনতে পারি। চিৎকারে আমার স্বামী ও ভাসুর বের হয়ে আসে। খেয়াল করে দেখুন, একজন ব্যক্তির গায়ে যদি অ্যাসিডের মতো দাহ্য পদার্থ লাগে তাহলে উনি তো আরাম পাবেন না, উনি ব্যথা পাবেন, জ্বলবে, চললে চিৎকার করবে, চিৎকার করলে আশেপাশের লোক দৌড়ে আসবে, আশেপাশের লোক দৌড়ে এসে পানি ঢালবে বা ডাক্তারের কাছে নিয়ে যাবে। এই যে আমি যে 4টা বাক্য বললাম, এগুলো হচ্ছে আবেগ অনুভূতি, এগুলোর কোনো ছোঁয়া ওনার বাক্যে, ওনার স্টেটমেন্টে পাইনি। যেমন ধরেন, তিনি এই যে লাল কালারের যে এই সেন্টেন্সগুলো তিনি বলতে পারতেন, আমার মুখ ও গাল পড়তে থাকে, আমি প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করতে থাকি, চিৎকার করে আমি আমার স্বামী ও আশেপাশের লোকদের বাঁচানোর জন্য ডাকতে থাকি। মানে এই ধরনের মানে আবেগ অনুভূতি, খারাপ লাগা, এই বিষয়গুলো ওনার স্টেটমেন্টে ছিল না। নর্মালি দেখা যায় যে যে ব্যক্তি কোনো ঘটনায় ভয় পায়, সেই ঘটনার সময় ব্যথা পায়, সেগুলোর একটা রিফ্লেকশন থাকে সে যখন কথা বলে। কিন্তু যে যখন লোকে মিথ্যা বলবে তখন সে তো এত চালাক না, সে সেই আবেগ অনুভূতিটা সেটার মধ্যে অন্তর্ভুক্ত করতে পারে না। এই জিনিসটাও আমরা খেয়াল করব। আরেকটা বিষয় হচ্ছে কনভিন্স নাকি কনভে। কনভিন্স শব্দের মানে হচ্ছে কাউকে বোঝানোর চেষ্টা করা বা সোজা বাংলায় তেল মারা। আর কনভে হচ্ছে কোনো মেসেজ দেওয়া, কোনো তথ্য দেওয়া। তো গবেষণায় দেখা গেছে যে লোক আপনাকে কনভিন্স করার চেষ্টা করবে সে মিথ্যাবাদী, আর যে আপনাকে মেসেজ দিবে বা কনভে করবে সে হচ্ছে সত্যবাদী। যেমন ধরেন, সিম্পল একটা এক্সাম্পল দিই, গত রাতে তুমি কি করেছো, এটার অ্যান্সারে সে বলতে পারতো গত রাতে আমি একটি পার্টিতে গিয়েছিলাম। না বলে সে শুরুতে একটি কনভিন্সিং ওয়ার্ড ব্যবহার করছে, আসলে বলে একটু থামছে, একটু চিন্তা করছে, পরে বাকিটুকু বলছে। এরকম যদি কনভিন্স করতে দেখেন আপনাকে, তাহলে বুঝতে পারবেন যে সে মিথ্যার আশ্রয় নিচ্ছে। তো আরেকটা বিষয় আমরা দেখব, মিথ্যাবাদী লোকেরা যেটা করে, ওদের বাক্যে মনের অজান্তেই কিছু শব্দ ঢুকায় দেয়। এই শব্দগুলো হচ্ছে হয়তোবা, সম্ভবত, আমি অনুমান করছি, আমি চিন্তা করছি, আমার মনে হয়, এটা এক ধরনের কিছুটা। এইগুলা হচ্ছে ইংলিশে বলে ইকুইভোকেশনস, বাংলায় বলে ব্যর্থবোধক শব্দ। তো যখন লোকে মিথ্যা বলে বা কোনো কিছু দেখছে বলে স্বীকার করতে চায় না, তখন লোকে এই শব্দগুলো ইউজ করে। তো এগুলো আমরা খেয়াল করলাম। আরেকটা জিনিস দেখুন, আমরা তো সেন্টেন্স করি, সূচক না সূচক সেন্টেন্স আছে। তো যখন কোনো বাক্যে বা কোনো শব্দের মাধ্যমে না সূচক কোনো শব্দ থাকে, এগুলোকে বলা হয় ইংলিশে নিগেশনস। আর একটা লোক কোথাও গিয়েছে কিনা বা কোনো কাজ করেছে কিনা সেটার অ্যান্সার দেওয়ার জন্য কিন্তু লোকে নিগেশনস বা না সূচক শব্দগুলো ইউজ করে। যেমন ধরুন, না না আমি করি না, আমি জানি না, আমি এটা করতে পারি না, এগুলা। কিন্তু মজার বিষয় হলো, লোকে যখন অপ্রাসঙ্গিকভাবে
অযাচিতভাবে এই না সূচক শব্দগুলো ব্যবহার করে বসে, তখন সেটি মিথ্যা নির্দেশক হয়ে দাঁড়ায়। চলুন আমরা একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা দেখি। ধানমন্ডি থানায় একটা ফোন এসেছে। ওই প্রান্ত থেকে লোকটি বলছে, হ্যালো ধানমন্ডি থানা। সরি, ডিউটি অফিসার রিসিভ করে বলতেছে, হ্যালো ধানমন্ডি থানা। ওই লোকটা বলতেছে, হ্যাঁ আল্লাহ, আমি কেবলমাত্র নিচের তলায় এসেছি, আমার ভাই, তার গলাটা সম্পূর্ণ কাটা, আমি জানি না, আমার মনে হয় সে মারা গেছে। খেয়াল করে দেখুন, এখানে মাঝখানে যে হঠাৎ করে বলতেছে আমি জানি না, এটা হচ্ছে নিগেশন বা ওই যে একটু আগে যেটা বলছিলাম না সূচক শব্দ। মজার বিষয় হলো, আপনি যদি একটু ভালোভাবে চিন্তা করেন, বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন আমি জানি না এই শব্দটা, এই শব্দ দুটো এখানে প্রাসঙ্গিক নয়, অপ্রাসঙ্গিক। এটা না বললেও চলতো। তো মূলত কী কারণে বলেছে? সে এই কারণে বলছে যে সে আপনাকে কনভিন্স করতে চায়, ডিউটি অফিসারকে কনভিন্স করতে চায়, এটা বলে আমি জানি না। আমি জানি না, এটা যদি অ্যানালাইসিস করেন আরেকটা ইনফরমেশন পাবেন, সেটা হলো সে আসলে জানে। লোকে যখন কোনো ঘটনা জানে, তখন সে বারবার বলতে থাকে আমি জানি না, আমি জানি না। এটা দিয়ে সে আপনাকে কনভিন্স করার চেষ্টা করে যে সে জানে না, আসলে সে জানে। আমরা যখন কোনো ঘটনা শুনবো, তখন আবার খেয়াল করব ওই লোকটা প্রাসঙ্গিক বিষয়ে আছে নাকি প্রসঙ্গ ছেড়ে চলে গেছে। যেমন ধরেন, আপনি একজনকে প্রশ্ন করলেন, তুমি কি এটা করেছো? সে উত্তর দেবে হ্যাঁ আমি এটা করেছি, বা বলবে না আমি এটা করি না। তুমি কি এটা করেছো, এটার অ্যান্সারে যদি কেউ বলে আমি সেটা কিভাবে করতে পারি, হাউ ক্যান আই ডু দ্যাট, তাহলে একটু যদি অ্যানালাইসিস করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন সে আপনি যে বিষয়টা জানতে চাচ্ছেন সেটি না বলে ভিন্ন বিষয়ে, অপ্রাসঙ্গিক বিষয়ে সামনে নিয়ে এসেছে। গবেষণায় দেখা গেছে লোকে যখন মিথ্যা বলতে চায়, তখন সে লোকের উচ্চারিত শব্দ বিশ্লেষণ করে যে অনেক ইনফরমেশন পাওয়া যায়, অতিরিক্ত তথ্য পাওয়া যায়। একটা এক্সাম্পল দিয়ে দেখি। এখানকার যে ছবিটা আছে, এটা এক সময়কার আমাদের যে হিলারি ক্লিন্টন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের, তিনি 2016 সালের ইলেকশনে দাঁড়িয়েছিলেন ট্রাম্পের সাথে পরাজিত হন। 2018 সালে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ম্যাডাম আপনি কি 2020 সালের ইলেকশনে দাঁড়াবেন? তো তিনি বলেছিলেন আমি 2020 সালের ইলেকশনে দাঁড়াবো। তো খেয়াল করে দেখুন, যদি হিলারি ক্লিন্টন বলতেন যে 2020 সালের ইলেকশনে দাঁড়ানোর ইচ্ছা আমার নাই, ইচ্ছা শব্দটি যদি আপনি অ্যানালাইসিস করেন, তাহলে বুঝতে পারবেন যে সে 2020 সালের ইলেকশনে দাঁড়াতেও পারে, নাও দাঁড়াতে পারে। এই জন্য সে যখন বলে যে আমি 2020 সালের ইলেকশনে দাঁড়াবো না, তার মানে সে বিষয়টাকে এখানে ক্লোজ করে দিচ্ছে, মানে সে দাঁড়াবে না। যদি দাঁড়ানোর তার পরিকল্পনা থাকতো, বা তখন পর্যন্ত যদি সিদ্ধান্ত না নিয়ে থাকে, তাহলে সে বলতো 2020 সালের ইলেকশনে দাঁড়ানোর ইচ্ছা আমার নাই। অর্থাৎ এখানে ইচ্ছা শব্দটির বিশ্লেষণ আপনাকে অতিরিক্ত তথ্য দিবে। এরকম লোকের আপনাকে সকল শব্দ যে অ্যানালাইসিস করতে হবে, বিষয়টা এরকম না। বিশেষ বিশেষ কয়েকটি শব্দের থেকে আপনার অটোমেটিক্যালি দৃষ্টি যাবে, সেই ইন্টেলিজেন্সটুকু আপনাদের আছে। তো ওইগুলো অ্যানালাইসিস করলে আপনারা পাবেন যদি অতিরিক্ত তথ্য। আপনি আপনাদেরকে বলেছি যে গ্রামার ইউজ করা যায় লোকের সত্য মিথ্যা নির্ধারণে এবং অতিরিক্ত তথ্য পেতে। তো এখানে এখানে নাউন দিয়ে বোঝাই। একটা উদাহরণ দিলেই হবে। একটি বাচ্চা ছেলে, সে আরেকজনের সঙ্গে খেলতে গিয়েছে। তো তার বন্ধু বান্ধব সে পায়ে ব্যথা পেয়ে আসছে। তো তার বাবা জিজ্ঞেস করে, বাবা তুমি কার সাথে খেলতে গিয়েছিলাম? তো সে বলে আমি রানা এবং মেহেদির সাথে খেলতে গিয়েছিলাম। তো বাবা জানে যে তার ক্লোজ ফ্রেন্ডের নাম হচ্ছে মেহেদি। রানাটাকে সে জানে না। বাবা তার ছেলেকে জিজ্ঞেস করলো, বাবা রানাটাকে? তখন ওই ছেলেটা বলে, তুমি রানাকে চেনো না? সে নতুন আসছে বটে এই এলাকায়, এই পাড়ায়, সেই তো প্রতিদিন আমাদেরকে খেলতে ডেকে নিয়ে যায়। তখন বাবা বুঝতে পারে যে এই রানা ছেলেটি খুব কম সময় হলেও এই খেলাধুলা অর্গানাইজ করে সে ছেলেদের, বাচ্চা ছেলেদের মনের পছন্দের তালিকায় শুরুতে স্থান করে নিয়েছে। অর্থাৎ লোকে যখন কথা বলে, যে ক্রমানুসারে নামগুলো সাজায়, সেই ক্রমানুসারে মূলত
তার পছন্দ বা অপছন্দের ক্রম প্রকাশিত হয়, সেটি অ্যানালাইসিস করে পাওয়া যায় অতিরিক্ত তথ্য। আমরা প্রোনাউনের দুইটা এক্সাম্পল দেব। প্রোনাউন দিয়ে আমরা দুটো জিনিস ধরতে পারি, একটা হচ্ছে এক নাকি একের অধিক। কেউ যখন বলে আমি, তখন সে বলতে চায় সে একা ছিল। কেউ যখন বলে আমরা, তখন সে বোঝাতে চায় তার সাথে আরও দুজন ছিল। যেমন ধরেন, এই কোনো একটা জায়গায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটছে, ওই ছিনতাইকারী অ্যারেস্ট হয়েছে, তার কথা যখন বক্তব্য যখন পুলিশ অফিসার শুনছে, তখন সে হঠাৎ করে মাঝখানে একবার বলেছিল আমরা এখান থেকে রওনা করেছিলাম, আমরা এখানে পৌঁছেছিলাম। তখন পুলিশ অফিসারের উচিত যে আমরা শব্দটি অ্যানালাইসিস করা। তখন তাকে জিজ্ঞেস করা উচিত আমরা যখন কথাটা বলছো তুমি তার মধ্যে লোক ছিল।